ওকে। তো আমাদের প্রথম আজকে যে ক্লাসটা উইক উইক 7 লেসন 13 আমাদের ক্লাস থেকে আজকে শুরু হবে, যেহেতু মিড টার্মে আমরা লেসন 12 পর্যন্ত পড়েছিলাম। এবার আমাদের লেসন 10 পর্যন্ত পড়া হয়েছিল, আর যে 11 আর 12 যে লেসন দুটো ছিল, সে দুটো ছিল একটা ক্লাস টেস্টের উপর, যেটাকে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে কনভার্ট করে দিয়েছি। আর 12 নম্বর যে ক্লাসটা ছিল ওটা ছিল একটা রিভিউ ক্লাস। তো এরপরে যে ক্লাসটা লেসন 13, আমরা এখানে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরাম। এটা একটা থিওরাম, আমরা বুঝতেই পারতেছি, যার নাম হচ্ছে মিন ভ্যালু থিওরাম। তো থিওরামটা সম্পর্কে আমরা একটু পড়ি। স্টেটমেন্ট: if a function f is defined on a comma b closed interval is continuous in the closed interval a comma b, derivable in an open interval a comma b, then there exists at least one real number c belongs to a comma b such that f of b minus f of a divided by b minus a equal to f dash c. তো এটা একটা স্টেটমেন্ট আমি পড়লাম। তো এখান থেকে আমরা আসলে কি বুঝতে চাচ্ছি সেটা আমি এখন বলতে যাচ্ছি। তো ইফ এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন এ কমা বি ক্লোজ ইন্টারভেল, থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে ক্লোজ ইন্টারভেল। তো একটা ফাংশন যদি একটা ক্লোজ ইন্টারভেল, যে ইন্টারভেলটা হচ্ছে এ কমা বি, এর মধ্যে যদি ডিফাইন্ড হয়, তাহলে দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাইড করে। প্রথম কন্ডিশনটা হচ্ছে কন্টিনিউয়াস ইন দা ক্লোজ ইন্টারভেল এ কমা বি। তার মানে ক্লোজ ইন্টারভেল আর ওপেন ইন্টারভেল এটা সম্পর্কে তোমাদের হয়তোবা ধারণা আছে, অন্যান্য লেকচারও ছিল। তো ক্লোজ ইন্টারভেল দ্বারা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে, এবং এটার যে ভ্যালুটা আসে সেটা মানে যে ভ্যালু দুটা দেওয়া হয়, যেমন এ কমা বি, এই দুটাকে সহ এর ভিতরে যত এলিমেন্ট আছে সেটা নেওয়া হয়। আর ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে এখানে বলা আছে ডেরিভেবল ইন দা ওপেন ইন্টারভেল এ কমা বি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে। এই ফার্স্ট ব্র্যাকেটের কথাটা মানে হচ্ছে এই এ আর বি এর মাঝখানে যত মানে সংখ্যা আসবে সেগুলোকে নিব এ আর বি বাদ দিয়ে। তার মানে প্রান্তিক মান সহ যেটাকে নেওয়া হয় সেটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। আর প্রান্তিক মান বাদে যে ভ্যালু, যে ইন্টারভেলটা নেওয়া হয় সেটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। তো আমাদের এখানে মেইন কথাটা হচ্ছে কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভেল। আমরা কন্টিনিউয়াস কিভাবে করতে হয় সেটা আমরা আগে কন্টিনিউটি চেক করেছি আমরা পূর্বের লেসন গুলোতে। আবার ডেরিভেবল কিভাবে চেক করতে হয় সেটাও আমরা পূর্বের লেসনে দেখেছি। তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভেলে। তার মানে হচ্ছে প্রান্তিক মান সহ যে ভ্যালুটা থাকবে সেখানে সে কন্টিনিউয়াস হবে। আর প্রান্তিক মান বাদে, দ্যাট মিনস ওপেন ইন্টারভেল, তো ওপেন ইন্টারভেলে সে হবে ডেরিভেবল। এই দুটা কন্ডিশন কন্ডিশন যদি স্যাটিসফাই করে, দেন তারপরে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল নাম্বার, তাহলে একটা রিয়েল নাম্বার থাকবে, অ্যাট লিস্ট ওয়ান, এখানে বেশিও থাকতে পারে, ওয়ান ওয়ান রিয়েল নাম্বার সি বিলংস টু এ কমা বি। তার মানে এই সি, এই যে ওপেন ইন্টারভেলটা ছিল এ কমা বি, এর মধ্যে একটা ভ্যালু হবে সাজ দ্যাট, যে এরপরে সে যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেটা হচ্ছে f of b minus f of a divided by b minus a equal to f dash c। f dash c দ্বারা বোঝাচ্ছে f of c এর যে ভ্যালুটা বের হবে তার একবার ডিফারেন্সিয়েশন, বা একবার ডিফারেন্সিয়েশন করলে f dash দ্বারা প্রকাশ করা হয়। তো আচ্ছা, এটা এ পর্যন্ত যেটুকু বললাম, কারো কোনো সমস্যা আছে কিনা এই স্টেটমেন্টটা বুঝতে? তাহলে আমাকে কোশ্চেন করতে পারো এখন। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো এখানে এক্সাম্পল অফ মিন ভ্যালু থিওরাম। তো মিন ভ্যালু থিওরামের যে আমাদের এক্সাম্পল গুলো আছে, এখানে আমি বেশ কিছু দুটা এক্সাম্পল করে দেওয়া আছে। তারপর কিছু এক্সারসাইজ দেওয়া আছে তোমাদের, যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে এইসব এক্সাম্পল থেকে আমরা বুঝে তারপর আমরা সেটাকে অ্যাসাইনমেন্ট আকারে দিব। তো দেখো, ভেরিফাই মিন ভ্যালু থিওরাম ফর দ্য ফলোইং ফাংশনস। এখানে প্রথমটা আছে এই নাম্বারে, যেটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3 + 2x মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে যে ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 থেকে 1। তার মানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3 + 2x মাইনাস এক্স স্কোয়ার। দ্যাট মিনস এটা একটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে তোমাদের তো ধারণা আছে, যদি এই যে এক্স এখানে ভেরিয়েবল আছে, তার বিভিন্ন ঘাত আছে, দেখো এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর এই 3 এর সাথে এক্স টু দি পাওয়ার 0 আছে। তার মানে এক্স এর তিনটা ভেরিয়েবল কিন্তু এখানে আমাদের আছে।
তো এক্স এর এখানে দেখো মিন ভ্যালু থিওরামে আমাদের এখানে যেটা আমি মিন ভ্যালু থিওরামের আমাদের দেখতে হবে যে ফাংশনটা কি নির্দেশ করতেছে। এটা এই ফাংশনটা যেহেতু একটা পলিনোমিয়াল নির্দেশ করতেছে, তো এখানে কিছু কন্ডিশন আমরা দেখবো যে আমাদের স্যাটিসফাই করে কিনা। তো প্রথমে আমি ফাংশনটা দিয়ে দিলাম, তারপরে আমরা এবার সলিউশনে যাচ্ছি। দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 3 + 2x মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা পলিনোমিয়াল ফাংশন এক্স এর। তো প্রথম যে কন্ডিশনটা ছিল মিন ভ্যালু থিওরামের, ইফ এ ইজ আ ফাংশন এফ ডিফাইন্ড অন এ কমা বি ইজ কন্টিনিউয়াস অন দা ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, তার মানে আমার প্রথম যে কন্ডিশনটা চেক করতে হবে এই ম্যাথটার জন্য, সেটা হচ্ছে এটা কন্টিনিউয়াস কিনা। এই যে 0 থেকে 1 এই ফাংশন, এই যে ইন্টারভ্যালটা আছে এর ভিতরে সে কন্টিনিউয়াস কিনা। তো আমরা সেটা চেক করি। এখানে বলা আছে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 3 + 2x মাইনাস এক্স স্কোয়ার ইজ এ পলিনোমিয়াল ইন এক্স। এই কথাটা আমি আগেও বলেছি যে পলিনোমিয়াল কেন, পলিনোমিয়াল একটা ভেরিয়েবলের যদি বিভিন্ন পাওয়ারের বা ঘাত থাকে একটা ইকুয়েশনের মধ্যে বা একটা এক্সপ্রেশনের মধ্যে, তাহলে সেটাকে বলা হয় পলিনোমিয়াল। যেমন এক্স এ এখানে ভেরিয়েবল, এক্স এর পাওয়ার এখানে 2 আছে, এখানে 1 আছে, আর এখানেও কি x⁻0 আছে, তার মানে তিনটা মানে এক্স এর মানে ঘাত আছে। সো এরকম যদি একটা ইকুয়েশন থাকে সেটাকে বলা হয় পলিনোমিয়াল। এবং এখানে যেহেতু ভেরিয়েবল এক্স, সেজন্য বলা হয়েছে ইজ আ পলিনোমিয়াল ইন এক্স। দ্যাট মিনস এখানে এক্স হচ্ছে ভেরিয়েবল। since every polynomial is a continuous for every value of x, এই কথাটা আমরা জানি যে since every polynomial is a continuous for every value of x, একটা পলিনোমিয়াল যদি ফাংশন থাকে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, এটা আমাদের সূত্র মতে জানা আছে। সো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন 0, 1। তার মানে আমরা জানি যেহেতু পলিনোমিয়াল ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, একটা ফাংশন যদি পলিনোমিয়াল হয় সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে সকল ভ্যালুর জন্য এক্স এর। তো যেহেতু এটা পলিনোমিয়াল, তাহলে আমি অটোমেটিক বলতে পারি যে এফ অফ এক্স কন্টিনিউয়াস ইন 0, 1। মানে এর পরের যে কন্ডিশনটা ছিল মিন ভ্যালু থিওরামের, ডেরিভেবল ইন দা ওপেন ইন্টারভ্যাল a, b। তো এটাও আমরা লেখা আছে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3 + 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে এফ ড্যাশ এক্স, তার মানে একবার যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি আসে দেখো, 3 কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে 0 আসবে, কারণ কনস্ট্যান্ট কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে সেটার মান 0 আসে। এরপরে 2x, টু এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় 2 সিম্পলি বসে যাবে, আর এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে 1 আসবে, তাহলে 2 × 1 দ্যাট মিনস 2। আর এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস বসে গেল। আর এক্স স্কোয়ার হলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, d/dx অফ এক্স টু দি পাওয়ার এন, দ্যাট মিনস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ার একটা কমে যাবে। তাহলে এখানে এন আছে 2, তাহলে 2x⁻2 - 1 দ্যাট মিনস 2x। তো একবার ডিফারেন্সিয়েশন করলে দেখো এটা আসতেছে f dash x equal to 2 - 2x. This does not become infinite or indeterminate for any value of x in the open interval 0, 1. So the function is derivable in the open interval 0, 1. তো এখানে বলছে this does not become infinite or indeterminate for any value of x in the open interval 0, 1। তার মানে 0, 1 এখানে যদি একটা ওপেন ইন্টারভেল হয় সেক্ষেত্রে আমাদের ভ্যালু কি কি হতে পারে, 0 থেকে 1 এর ভিতরে যে ভ্যালু গুলো আছে, মনে করো 0.999, 0.11, 0.001, এরকম যে ভ্যালুটা আছে শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট দশমিক সংখ্যা আছে, এখানে কোনো মানে ন্যাচারাল নাম্বার নাই, স্বাভাবিক সংখ্যা নাই। তো এর মধ্যে যেগুলো আছে সেটা রেশনাল নাম্বার বা দশমিক সংখ্যা যেগুলো আছে, ভগ্নাংশ গুলো আছে। তো সেগুলো যদি আমি এই ফাংশনটা বসাই এফ ড্যাশ এক্স এর 2 মাইনাস, যদি ওইটা বসানো হয় তাহলে দেখা যাবে কি ওটা কখনো ইনফাইনাইট আর ইনডিটারমিনেট ফর্মে আসবে না। কারণ যদি 2 থেকে যদি সর্বোচ্চ 0 থেকে 1, এখানে 2 থেকে যদি 2 - 2 * 1 করা হয় তাহলেও কিন্তু এটা 0 আসে। তার মানে এটা কিন্তু এমন কোন সংখ্যা আসতেছে না যার কারণে সে মানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। যেহেতু অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি সো দা ফাংশন ইজ ডেরিভেবল ইন দা ওপেন ইন্টারভ্যাল 0, 1। Hence f of x satisfy all the two condition of mean value theorem. Therefore by mean value theorem, এখন দেখো মিন ভ্যালু থিওরামে আমাদের এই যে সাজ দ্যাট এর পরে যে কন্ডিশনটা ছিল
সাজ দ্যাটের পরে যে কন্ডিশনটা আছে এই জিনিসটা আমার স্যাটিসফাই করতে হবে, এই জিনিসটাকে আমি ধরে নিয়ে সি এর মানটা বের করব। তাহলে এখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এই কথাটা যে লেখা হয়েছে এখানে বি আর এ, এখানে যে বলা হয়েছে এ কমা বি যে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, সেখানে আমার ইন্টারভ্যাল দেওয়া আছে 0,1, দ্যাট মিনস এফ অফ বি যদি বলা হয় এখানে হবে এফ অফ 1 এ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0। তো আমাদের সেই অনুসারে করে সি এর মানটা বের করতে হবে। দেখো এখানে আমরা প্রথমে সেজন্য এফ অফ 1 এর মান আর এফ অফ 0 এর মানটা বের করেছি। এফ অফ 1 এর মান কি আসবে আমাদের, যেহেতু ফাংশন আমাদের এটা এফ অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে এফ অফ 1 দ্যাট মিনস যেখানে এক্স আছে সেখানে আমি 1 বসাবো। তাহলে দেখো এখানে 3 প্লাস 2 ইন্টু, এখানে যেহেতু এক্স আছে 3, 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার দ্যাট মিনস 1 স্কোয়ার। এখানেই লেখা হয়েছে 3 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার, এটা করলে আসবে 4। আর এফ অফ 0 যেখানে এক্স আছে সেখানে আমরা 0 বসাবো, তো আসবে 3 প্লাস 2 ইন্টু 0 মাইনাস 0 দ্যাট মিনস 3। তাহলে এফ অফ 1 এর মান পেলাম 4, এফ অফ 0 এর মান পেলাম 3। তো আমরা সূত্র মতে যেটা ছিল এফ এফ অফ 1 মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 ইকুয়াল টু এফ ড্যাশ সি। তো আমরা সেভাবে বসিয়ে দিয়েছি মানটা। তো এফ ড্যাশ সি কিভাবে বের করব, দেখো এফ ড্যাশ এক্স এর মান আমাদের আমাদের এখানে আছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মাইনাস 2x। তো এফ ড্যাশ এক্স, এক্স এর জায়গায় এখানে আমরা সি বসিয়ে দিব, সি বসিয়ে দিলে আসবে 2 মাইনাস 2c। তো দেখো এখানে লিখেছি 2 মাইনাস 2c। তো এটা বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি সি এর মানটা পাবো ক্যালকুলেশন করে, দেখো 4 মাইনাস 3 মানে 1 আসে, 1 বাই 1 দ্যাট মিনস 1। তাহলে 2 মাইনাস 2c ইকুয়াল টু 1, 2c ইকুয়াল টু 2 মাইনাস 1, আর সি ইকুয়াল টু তাহলে হাফ আসতেছে। তো সিন্স সি সি ইকুয়াল টু হাফ বিলংস টু 0 থেকে 1, তার মানে আমি বলতেছিলাম যে এই যে সি এর যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই 0 থেকে 1 এর ভিতরে হতে হবে। তো হাফ অবশ্যই 0 থেকে 1 এর ভিতরে আছে, তাহলে আমাদের অল কন্ডিশন আর স্যাটিসফাইড হয়ে গেছে, হেন্স দা ভেরিফিকেশন অফ মিন ভ্যালু থিওরাম। তাহলে এটাই হলো মিন ভ্যালু থিওরামের ভেরিফিকেশন। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে স্যার বুঝিনি এখান থেকে। যেহেতু অনলাইন ক্লাস, বুঝতে সমস্যা থাকতেই পারে, আমাকে বলতে হবে, আমি চেষ্টা করব সর্বোচ্চ তোমাদের বুঝিয়ে দেওয়ার। যদি সমস্যা না থাকে তাহলে তোমরা রেসপন্স করো যে না স্যার সমস্যা নাই, তাহলে আমি সামনে যাবো আরো। ওকে, আমি সামনে যাচ্ছি। আচ্ছা, এরপরের যে এক্সাম্পলটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস টু, তার মানে এখানে একটা ফাংশন দেওয়া আছে। তো এখানে দেখো এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটাকে যদি আমরা গুণ আকারে লিখতাম তাহলে কিন্তু আরেকটা ফাংশন আসতো। তো এখানে সেই গুণ আকারটা কিন্তু এখানে লেখা আছে, যেমন 3x² মাইনাস 6x প্লাস 2। তো এই যে জিনিসটা আসছে এটাও কিন্তু একটা পলিনোমিয়াল। দেখো এক্স এর পাওয়ার 2 আছে, এক্স এর পাওয়ার 1 আছে, এক্স এর পাওয়ার 0 আছে, দ্যাট মিনস এটা একটা পলিনোমিয়াল। তো এই প্রথম কন্ডিশনটা হচ্ছে এটা দেখাতে হবে কন্টিনিউয়াস কিনা। আর আমাদের যে ইন্টারভ্যালটা দেওয়া আছে সেখানে প্রথমে দেওয়া আছে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। আর এটাকে দেখাতে হবে যে এটা মিন ভ্যালু থিওরাম মানে স্যাটিসফাই করে কিনা। আর আমাদের এখানে যে ইন্টারভ্যালটা দেওয়া আছে সেটা হচ্ছে 0,হাফ, তার মানে 0 আর হাফ। তো আচ্ছা, আমরা এখানে যাচ্ছি, যেহেতু এটা একটা পলিনোমিয়াল ইন এক্স, সিন্স এভরি পলিনোমিয়াল ইজ এ কন্টিনিউয়াস ফর এভরি ভ্যালু অফ এক্স, সো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন 0,হাফ। তো এটা আমরা আগের মতো লিখেছি। এরপর এফ ড্যাশ, যে আমরা ডেরিভেবল দেখাবো এই ইন্টারভ্যালটা ওপেন ইন্টারভ্যালে হয় কিনা। তো প্রথমে এফ অফ এক্স ইকুয়াল টু আসতেছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, দ্যাট ইজ যদি এটাকে ভাঙিয়ে লেখা হয় তাহলে আসে 3x² মাইনাস 6x প্লাস 2। তো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু ডেরিভেবল সো ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসে। ওকে, এখানে কিন্তু ভুল লেখা আছে, আমি যেহেতু এটা 3x², আচ্ছা এটা এটা দেখো এই এফ ড্যাশ এক্স এরটা লেখা হয়েছে, এখানে একটু ভুল আছে, তোমরা এটা কারেকশন করে নিবে। এখানে এটা গুণ করলে কি আসে সেটা কিন্তু ভুল লেখা আছে। তো এটা
একটু ঠিক করে লিখতে হবে। দেখো এখানে গুণ করলে হয়তোবা অন্য একটা ফরম্যাট আসবে, আমি গুণটা করে তোমাদের বলতেছি যে কি আসে এখানে। আচ্ছা, আমাদের যে সমস্যাটা ছিল, তো আমি সে জিনিসটা এখন মানে তোমাদের বলার চেষ্টা করতেছি। দেখো হ্যাঁ, আমাদের যে গুণ করলে আসে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, যদি এটাকে আমরা গুণ করি তাহলে দেখো এইভাবে আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স মাইনাস টু, দ্যাট মিনস এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তার মানে এইটা আমাদের আসে, আমাদের যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তো এটাকে যদি আমরা এফ ড্যাশ এক্স করি তাহলে এখানে আসবে, দেখো এক্স কিউব আছে, এক্স কিউব কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আসে থ্রি এক্স স্কোয়ার, আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আসবে মাইনাস সিক্স এক্স, আর প্লাস টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে টু, শুধু টু আসবে। তো সেই জিনিসটাই আমাদের এখানে মানে লেখা হয়েছে। দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স এর মান। তো এফ অফ এক্স ইকুয়াল টু এখানে যেটা লিখবে সেটা হলো এই যে এটা এফ অফ এক্স ইকুয়াল টু লিখতে হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তো এইটা হলো আমাদের এফ অফ এক্স এর মান, আর এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু। তো এটাকে আমরা দেখছি এফ ড্যাশ এক্স, this does not become infinite or indeterminate for any value of x in the open interval 0, half। আমরা শূন্য থেকে হাফ, যে এই যে একটা ইন্টারভ্যালটা আছে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে যেমন 0.44 বা 0.33, এই যে ভ্যালুগুলো আছে এর ভিতরে এই ফাংশনটা যদি এই মানগুলো তোমরা এখানে এক্স এর জায়গায় বসাও তাহলে এটা কখনোই ইনফাইনাইট মানে ইনফিনাইট মানে হচ্ছে মানে আমাদের অসংজ্ঞায়িত বা যেটা আমরা বলি যে ইনফিনিটি যেটা বলা হয় সেই জিনিসটা কখনো আসবে না। তোমরা চেক করে এটা দেখতে পারো। যেহেতু এটা আসবে না তো সো আমরা বলতে পারি সো দ্য ফাংশন ইজ ডেরিভেবল ইন দ্য ওপেন ইন্টারভ্যাল 0, হাফ। Hence, f of x satisfy all the two conditions of mean value theorem. Therefore, by mean value theorem, তো আমরা যেহেতু জানি মিন ভ্যালু থিওরামের প্রথম দুটা কন্ডিশন ছিল, প্রথম আমাদের চেক করে দেখতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস হয় কিনা ওপেন ক্লোজ ইন্টারভ্যালে, আর তারপর দেখতে হবে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় কিনা ওপেন ইন্টারভ্যালে। তো আমরা দুইটাই চেক করে দেখলাম, এক নাম্বার কন্ডিশন আর দুই নাম্বার কন্ডিশন।
তো দেখলাম যে স্যাটিসফাই করতেছে, তাহলে সেখানে একটা নতুন এই যে ইন্টারভ্যালটা আছে, ইন্টারভ্যালটার মাঝখানে বা এর আশেপাশে একটা আমাদের সি নামক যে একটা জিনিস পাবো, সেই জিনিসটা আমাদের বের করতে হবে। এবং বের করার জন্য যে কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেই কন্ডিশনটা হচ্ছে এই যে আমাদের এখানে দেওয়া আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। তো যেহেতু আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করব, তাহলে এফ ড্যাশ এফ অফ বি আর এফ অফ এ এর মান বের করতে হবে। এখানে যেমন এ বি ছিল, সেখানে আমাদের এখানে আছে 0,1/2, তার মানে এফ অফ বি হবে এফ অফ হাফ, আর এফ অফ এ সমান সমান হবে এফ অফ 0। তো দেখো এখানে প্রথমে সেই মান দুটো আমরা বের করে নিই। এই যে দেখো এফ অফ হাফ বের করা হয়েছে, তার মানে যেখানে আমাদের যে এই ফাংশনটা ছিল এক্স কিউব মাইনাস, যে আমরা ফাংশনটা আবার দেখে নিই, এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x, এখানে প্রথমে যেখানে এক্স থাকবে সেখানে আমরা হাফ বসাবো। দেখো হাফ বসালে কি আসে, হাফ ইকুয়াল টু এখানে, অথবা ওইটা না বসালে এখানেও বসানো যাবে, যেমন জেনারেল যে ফাংশনটা দেওয়া ছিল এখানে আমি যদি হাফ বসিয়ে দিই তাহলে আরো ইজি হয়ে যাচ্ছে। যেমন এক্স, এখানে এক্স আছে, তাহলে প্রথমে হাফ বসিয়ে দিলাম, তারপরে হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস টু। এটা করলে যদি আসে সিম্পলি গুণ করলে বা গুণ বিয়োগ করে গুণ করলে আসবে 3/8। আর এফ অফ জিরো এর মানটা ওভাবে বসিয়ে দেওয়া হয়েছে, 0 × 0 - 1 × 0 - 2। তো যেহেতু একটা জিরো অটোমেটিক আছে, তো সবগুলো জিরো হয়ে যাবে। তাহলে এফ অফ হাফ এর মান পেলাম 3/8, আর এফ অফ জিরোর মান পেলাম 0। এখন কন্ডিশন মতে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। তো আমি সেখানে বসিয়ে দিলাম এফ অফ হাফ মাইনাস এফ অফ জিরো, তার নিচে আসতেছে হাফ মাইনাস জিরো সমান ইকুয়াল এফ ড্যাশ সি। তো এফ ড্যাশ সি কিভাবে নির্ণয় করব, এই যে এফ ড্যাশ এক্স যেমন আছে, এখানে যদি সি বসিয়ে দেওয়া হয় তাহলে আসবে 3c² - 6c প্লাস 2। তো সেটাই লেখা হয়েছে 3c² - 6c প্লাস 2। আর উপরে এখানে এফ ড্যাশ এফ এফ হাফের মান যেহেতু 3/8, সেটা লিখিয়ে দিলাম মাইনাস 0, আর নিচে এখানে হাফ থাকতেছে, তাহলে 3/8 ইন্টু 2, নিচে হাফটা উপরে গেলে গুণ হয়ে যাবে, আর এখানে 3c² - 6c মাইনাস প্লাস 2। তো এর পাশে যে 3/4 এই পাশে নিয়ে আসে, একসাথে নিয়ে যদি লেখা হয় তাহলে আসে 12c² - 24c প্লাস 8 ইকুয়াল টু 3। তো এই থ্রিটাকেও যদি এর পাশে নিয়ে আসো, তাহলে 12c² - 24c প্লাস 5 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করা হতে পারে, তো যদি মিডল টার্ম করে আসলে এটা করা যাচ্ছে না, যার কারণে আমরা এটাকে কি আমাদের যে যে সূত্রটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, যে দ্বিপদীর যে সূত্রটা আছে সেই জিনিসটা আমরা যদি বসিয়ে দিই, সেখানে আমাদের সূত্র ছিল কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তো ওই কথাটা, ওই সূত্রটার সাথে এটাকে কম্পেয়ার করে আমরা লিখতে পারি, সি এর মানটা বের করতে পারি। তো দেখো এখানে এ এক্স স্কোয়ার হিসাবে যদি তুলনা করি, তাহলে এখানে এ এর মান আসে 12, বি এর মান আসে -24, আর সি এর মান আসে 5। তো তোমরা এখানে দেখতে পারো যে এই যে সি স্কোয়ার, এখানে যেহেতু সি এর মান বের করব, তাহলে এখানে সি স্কোয়ারের সাথে আছে 12, দ্যাট মিনস এ এক্স স্কোয়ার, তার মানে 12 সি স্কোয়ার, দ্যাট মিনস এ এর মান হচ্ছে 12। আর প্লাস বি এক্স ছিল, বা এই ক্ষেত্রে হবে প্লাস বি সি, তাহলে এখানে বি এর মান আসছে, যেহেতু সূত্রে আছে প্লাস কিন্তু এখানে আছে যেহেতু মাইনাস, তাহলে আমি বি এর মানটা নিব -24, আর সি যেহেতু +5 আছে তো 5 নিয়ে নিলাম। তো এখন আমরা সূত্রে বসিয়ে দেবো, যেমন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তো মাইনাস বি যেহেতু এই সূত্রের মাইনাসটা দেওয়া হয়েছে, আর যেহেতু বি এর মান -24, সেজন্য লিখলাম মাইনাস ইন্টু -24 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে -24 এর স্কোয়ার মাইনাস 4, এ এর মান যেহেতু 12 আর সি এর মান 5 লিখে দিলাম, আর নিচে হচ্ছে 2 ইন্টু এ, এখানে 2 ইন্টু 12। তারপর এখানে যোগ বিয়োগ যা করলাম, দেখো 24 প্লাস মাইনাস রুট ওভার 336 ডিভাইডেড বাই 24। তো এবার আমরা টার্গেট থাকবে যে 4 টু, এখান থেকে এই যে রুটের ভিতর যে জিনিসটা আছে এটাকে একটু বর্গ বর্গ সংখ্যা আকারে বের করে নিয়ে আসা, যেমন এখান থেকে 4 বা 8 ইন্টু 21 করলে আসলে 336 আসে। তো সরি 16 ইন্টু 21 করলে এটা আসে, তো 16 কে আমি বাইরে নিয়ে আসলে আসবে 4, তাহলে 4 রুট ওভার 21 ডিভাইডেড বাই 24। এখান থেকে 4 কমন যায়, 4 কমন আসে 6 প্লাস মাইনাস রুট ওভার 21 বাই 6।
তো যেহেতু আমরা দুটা মান পাবো, একবার প্লাস নিয়ে করব, একবার মাইনাস নিয়ে করব, তাহলে সি এর মান আমরা দুটো পাচ্ছি। সি ইকুয়াল টু 6 প্লাস √21 ডিভাইডেড বাই 6, আরেকটা পাচ্ছি সি ইকুয়াল টু 6 মাইনাস √21 বাই 6। তো এখন এটা একটা খেয়ালের ব্যাপার যে আমাদের দেখতে হবে যে কোনটা এই দুটার মধ্যে কোনটা আমাদের যে জিরো থেকে হাফ যে ভ্যালুটা আছে এর মধ্যে পড়ে। দেখো 6 আছে তাই না, যদি 6 প্লাস √21 ডিভাইডেড বাই 6 করো, এটা দেখা যাবে যে এমন একটা ভ্যালু আসতেছে যেটা যে 6 এর সাথে যদি কিছু একটা যোগ করা হচ্ছে, তার মানে ওটা কাটাকাটি করলে প্লাস 1 পয়েন্ট সামথিং এরকম কিছু একটা জিনিস আসবে। কিন্তু আমাদের 1 পয়েন্ট সামথিং আসলে তো সেটা আমরা নিতে পারবো না। আমরা যেটা নিব যে হাফের থেকে কম। দেখো 6 মাইনাস √21 ডিভাইডেড বাই 6 যদি করো ক্যালকুলেটরে, দেখবা যে হাফের থেকে একটা ছোট মান আসতেছে, জিরোর থেকে বড় কিন্তু হাফের থেকে যে ছোট আসে সেই মানটা আসতেছে। তো আমরা শুধুমাত্র এই যে সি এর যে মাইনাসটা আছে, সি ইকুয়াল টু 6 মাইনাস √21 ডিভাইডেড বাই 6 বিলংস টু 0 থেকে 0, হাফ, তো এটার মধ্যে পড়তেছে। তো এটা আমরা নিব, তাহলে আমরা সি এর মানটা পেয়ে গেলাম। আর সকল কন্ডিশনটাই আমরা স্যাটিসফাই করে তাহলে ওই যে সি যেটা মান দরকার ছিল পেয়েছি। হেন্স দা ভেরিফিকেশন অফ মিন ভ্যালু থিওরাম, এটা মিন ভ্যালু থিওরামটাকে আমরা প্রুভ করলাম। দেখো এখানে ভেরিফাই দা মিন ভ্যালু থিওরাম ফর দা ফলোইং ফাংশন, এখানে দুটা এক্সারসাইজ আছে। তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট হবে এই দুটো এক্সারসাইজ থাকবে, সাথে আমি এরপরে যে আজকের আরো একটা ক্লাস আছে এটা সেখান থেকেও যে আমাদের যদি এক্সারসাইজ থাকে সেগুলো আমাদের অ্যাসাইনমেন্টে চলে আসবে। তো এখানে কিন্তু এফ অফ এক্স ইকুয়াল টু 1/x দেওয়া আছে একটা, আর এফ অফ এক্স ইকুয়াল টু x⁻1/3 আছে। তো এই দুটো আমাদের সেম প্রসেসে আমরা করব, তোমাদের এই দুটো করতে হবে। তো এখন এখানে যদি কারো কোশ্চেন থেকে থাকে যে আমি এই দুটো ম্যাথ করালাম প্লাস বুঝালাম, তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে করতে পারো, নাহলে আমরা নেক্সট ক্লাসে যাব। তোমাদের এখন কিন্তু কোশ্চেন করার জন্য আমি সময় দিয়েছি, তোমরা এখন চাইলে কোশ্চেন করতে পারো যে স্যার এটা যে পড়ালাম পুরা লেসনটা পড়ালাম যে মিন ভ্যালু থিওরাম সম্পর্কে, মিন ভ্যালু থিওরাম সম্পর্কে কারো কিছু জানার থাকলে বা কোথাও বুঝতে সমস্যা থাকলে আমাকে এখন বলতে পারো, আমি তোমাদের অবশ্যই সেখানে সলভ করার চেষ্টা করব। কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে, সমস্যা যদি না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে যাব। আচ্ছা, আমাদের যে নেক্সট ক্লাসটা আছে সেটা উইক 7 লেসন 14। তো টেইলর সিরিজ, যেটা টেইলর সিরিজ সম্পর্কে আমরা এখানে দেখবো যে টেইলর সিরিজটা কিভাবে আসছে। তো টেইলর সিরিজটা আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমেই আসলে করি। ডিফারেন্সিয়েশন আমরা যেহেতু মিড টার্মে আগে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেগুলো সম্পর্কে আমরা পড়িয়েছি। তো ওই ডিফারেন্সিয়েশনেরই অ্যাপ্লিকেশন টাইপের যে টপিকস গুলো সেগুলো আমরা এখন পড়াচ্ছি। একটু আগে যেটা পড়ালাম মিন ভ্যালু থিওরাম, সেখানেও তোমাদের ডিফারেন্সিয়েশনের রিলেটেড জিনিস ছিল, এবার যেটা পড়াচ্ছি এটাও ডিফারেন্সিয়েশন রিলেটেড থাকবে অবশ্যই। If f is a function continuous and n times derivable, differentiable in an interval x, x plus h, that means x আর x থেকে একটু বড় বা x এর একটা নির্দিষ্ট একটা পরিমাণের বেশি থাকে এরকম যদি একটা ইন্টারভ্যাল থাকে তার জন্য, then there exists some point in this interval denoted by x plus lambda h for some lambda belongs to 0, 1, such that f of x plus h equal to f of x plus h f dash x plus h square by 2 f 2 factorial হবে এখানে একটা ভুল আছে, এস স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এক্স প্লাস এর পরেরটা হবে এস কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এক্স প্লাস ডট 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 প্লাস এইচ টু দি পাওয়ার n minus 1 divided by n minus 1 factorial f of n minus 1 dash x.
দ্যাট মিনস আমাদের এখানে যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, এইচ এর পাওয়ারটা দেখো, মানে এটা কিন্তু একটা আমাদের মানে এইচ টু দি পাওয়ার এন, দেখো লাস্টটা আমি বলিনি, এইচ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এফ টু দি পাওয়ার এন এক্স প্লাস ল্যামডা এইচ। তো আমরা এখানে যে একটা কিন্তু আমাদের জেনারেল ফরম্যাট বের করতে হবে। দেখো টেইলর যে সিরিজটা আছে এটা একটা জেনারেল ফর্মের সিরিজ, একটা ফাংশন দেওয়া থাকবে বা একটা সিরিজ দেওয়া থাকবে, সেটাকে আমরা ভাঙিয়ে কিভাবে একটা মানে জেনারেল ফর্মে নিয়ে আসা যায় সেজন্যই আসলে টেইলর সিরিজটা করা হয়। দেখো টেইলর সিরিজে বলা আছে ইফ এফ ইজ এ সো কল্ড অ্যানালাইটিক ফাংশন of which the derivatives of all order exist, then one may consider increasing the value of n indefinitely. Thus, if the condition holds that limit n to the power limit n tends to infinity h to the power n by n factorial f of n x equal to 0. তো আমাদের জাস্ট এখানে একটা কন্ডিশনের কথা বলা হয়েছে যে এই যে লাস্টের যেটা আমাদের ছিল এই কন্ডিশনটার জন্য এই একটা কন্ডিশন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি which is to say that the terms of the series converges to 0 as their order increases. Then an infinite order Taylor series expansion is available in the form of f of x plus h equal to summation of z equal to 0 থেকে infinity h to the power j divided by j factorial f of j by x. তো এখানে একটা আমাদের মানে এটাকে আমরা যদি সামেশন ফরম্যাটে লিখতে চাই তাহলে আমরা এভাবে সামেশন ফরম্যাটে আমরা এটাকে লিখতে পারি। তো দেখো এটা আমাদের আসলে জেনারেল ফর্মে আমাদের এই কথাটা মনে রাখতে হবে, আমরা যে এখানে টেইলর সিরিজকে যদি ভাঙিয়ে লেখা হয় তাহলে এটা এই ফরম্যাটে চলে আসে। তো আমরা এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যে এই যে ফর্মটা লিখেছি এটা হচ্ছে টেইলর সিরিজের যে ফর্ম। আমাদের এইটা যে কোনো সিরিজকে যদি ভাঙাতে হয় তাহলে আমরা এই যে ফর্মটা আছে মনে রাখতে হবে, কারণ এই ফর্ম থেকে যে কোনো সিরিজকে ভাঙানো যায়। যেমন এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স। এক সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, আমরা যেটা ছিলাম, তো এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ এফ অফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল হবে এখানে এফ ডাবল ড্যাশ এক্স প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এক্স। এভাবে করে যদি এন সংখ্যক বার নিয়ে আসি তাহলে এইচ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এন এক্স প্লাস ল্যামডা এইচ। তো এভাবে করে আমরা যেটা জেনারেল ফর্মে নিয়ে আসতে পারি সেটা লেখা হচ্ছে। তো দেখো এখানে আমরা টেইলর সিরিজের বেশ কিছু এক্সাম্পল দিয়েছি, আমাদের এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। এই এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্স এর সামনে যদি তোমরা যেতে চাও তাহলে দেখা যাবে যে টেইলর সিরিজটা অনেক জায়গায় ব্যবহার হচ্ছে। যখন তোমরা হায়ার লেভেল এডুকেশনে যাবা টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ, এইসব সিরিজ থেকে তোমাদের বড় বড় যে তোমাদের ফাংশন আছে সেগুলোকে তোমাদের ভেঙে করে নিতে হবে। যেমন তোমার একটা যদি ফাংশন ট্রিকোনোমেট্রিক ফর্মে থাকে সেটাকে কিভাবে তুমি অ্যালজেব্রিক ফর্মে নিয়ে আসবে, এই সিরিজটার মাধ্যমে বা এই যে টেইলরের ফর্মের এর মাধ্যমে কিন্তু তোমরা সেই সিরিজটাকে চেঞ্জ করে অন্য একটা ডাইমেনশনে নিয়ে যেতে পারতেছো। তো এই জিনিসটা সেজন্য সামনেও তোমাদের অনেক দরকারি। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছো এখন বেসিক গুলো শেখানো হচ্ছে, পরবর্তী এর অ্যাপ্লিকেশন ফর্ম গুলো শেখানো হবে, তখন যে তোমাদের কিন্তু এগুলো প্রয়োজন হবে। যদি বেসিকটা তোমাদের ক্লিয়ার না থাকে তখন কিন্তু তোমাদের যে অনেক সমস্যা পোহাতে হবে। তো তোমরা এখানে ভালো মতো দেখে নিও যে টেইলর সিরিজটা আসলে আমি কিভাবে ভাঙিয়েছি। এবং আমরা আগেও বলতেছি যে এটা হলো ডিফারেন্সিয়েশনের একটা অ্যাপ্লিকেশন ভার্সন। তো এখানে আমাদের মেইন যে সূত্র থাকবে বা মেইন যে টপিকস গুলো থাকবে সবই সবগুলোই থাকবে ডিফারেন্সিয়েশন রিলেটেড। তো দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে এক্সাম্পল 1, ফাইন্ড দ্য টেইলর সিরিজ ফর এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স অ্যাবাউট এক্স ইকুয়াল টু মাইনাস ফোর। তার মানে এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। তো এই যে ফাংশনটা দেওয়া আছে এটা একটি এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে, ই কে বলা হয় এক্সপোনেনশিয়াল, তাই এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটা আমাদের দেখাতে হবে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর। এই সিরিজ থেকে আমরা টেইলর সিরিজে এটাকে কনভার্ট করব, এক্স এর মানটা দেওয়া আছে এখানে।
because এখানে সলিউশন দেওয়া আছে because we are working about x equal to -4 in this problem we are not able to just use the formula derived in class for exponential function because that requires us to be working about x equal to 0. দেখো এখানে একটা কথা কিন্তু আমাদের বলেছে যে because we are working about x equal to -4 in this problem we are not able to just use the formula derived in class for the exponential function because that requires us to be working about x equal to 0. তো আমাদের মনে রাখতে হবে যে যে টেইলর সিরিজটা সেখানে বাই ডিফল্ট আমাদের ধরে নেওয়া আছে x equal to 0, তো আমাদের এখানে কিন্তু about x equal to -4 দেওয়া আছে, তার মানে আমাদের ওই ফাংশনটাকে কনভার্ট করে x ইকুয়াল টু 4 ফরম্যাটে নিয়ে আসতে হবে। দেখো আমি সেই জিনিসটা এখন এখানে করে নিচ্ছি। x ইকুয়াল টু -4 আছে, যদি এটাকে কনভার্ট করে লিখি তো আমি তোমাদের সেই জিনিসটা একটু দেখাচ্ছি। জাস্ট ওয়ান সেকেন্ড ওয়েট, আমি যেহেতু এটা তোমাদের ছবি তুলে আমি তোমাদের দিচ্ছি যে কিভাবে ওই জিনিসটাকে আমরা কনভার্ট করে নিব। তো আমরা যে কথাটা বললাম যে এক্স ইকুয়াল টু জিরো নিতে হবে, আমি দেখাচ্ছি কিভাবে এক্স ইকুয়াল টু আমরা এই ফাংশনটার জন্য জিরো করে নিতেছি। দেখো আমি এখানে করার চেষ্টা করেছি, একটু ওয়েট করো। ওকে, দেখো এখানে আমি করে দিয়েছি, হয়তো বা একটু মানে এটা উল্টা হয়ে গেছে, তাও যাই হোক তোমরা এখানে দেখে দাও। দেখো এক্স ইকুয়াল টু আমাদের এখানে আছে -4, তো এক্স ইকুয়াল টু যদি -4 থাকে তো আমরা যেহেতু এক্স ইকুয়াল টু জিরো বানাতে হবে, তাহলে এই -4টাকে এ পাশে নিয়ে আসলে x+4 ইকুয়াল টু জিরো, তার মানে এখানে এক্স ইকুয়াল টু আমরা ধরে নিব x+4, যখন আমরা ম্যাথ করবো x+4 এর জন্য করব, তাহলে x+4 ইকুয়াল টু আমাদের জিরো হচ্ছে। সবসময় এভাবে নিয়ে নিতে হবে, যদি এক্স ইকুয়াল টু কিছু দেওয়া থাকে, এখানে -4, এখানে যদি শুধু 4 দেওয়া থাকতো তাহলে তো x-4 ইকুয়াল টু জিরো, এভাবে আমরা ওটাকে কনভার্ট করে x ইকুয়াল টু জিরো ফরম্যাটে আমরা নিয়ে নিব। তো যাই হোক এখন আমরা আমাদের টপিকসে চলে আসি। তো সেটাই যে ওয়ার্কিং অ্যাবাউট x ইকুয়াল টু জিরো সেই ফরম্যাটে কিভাবে নিয়ে আসবো সেটা আমি দেখালাম। So we will need to start over from the beginning and start taking some derivatives of the function. তো প্রথম আমাদের যে কাজটা ডিফারেন্সিয়েশন করা। তো প্রথম n ইকুয়াল টু, এখানে যেমন আমাদের জেনারেল ফরম্যাটে দেওয়া ছিল f f অফ n, যেটার জন্য বলা আছে তাহলে n সংখ্যক বার ডেরিভেটিভের জন্য, তাহলে প্রথম ডেরিভেশন f n এর মান 0 থেকে শুরু করব, n এর মান 0 থেকে শুরু করে আমরা যতদূর লাগে সে পর্যন্ত আমরা ব্যবহার করব। দেখো, হ্যাঁ n ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এফ অফ এক্স এর মান আসে কি, যদি n ইকুয়াল টু জিরো দ্যাট মিনস এফ অফ এক্স, কারণ একবারও ডেরিভেশন না, সেক্ষেত্রে আমাদের মান আসতেছে e⁻⁻6x, যেটা আমাদের জেনারেল ফাংশন দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল টু e⁻⁻6x, তাহলে এটা n এর মান জিরো বসালে মানে একবারও ডেরিভেশন না, সেটা করলে জেনারেল যে ফাংশনটা আছে সেটাই আসতেছে। n ইকুয়াল টু যদি এবার 1 ব্যবহার করো তাহলে কি একবার হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স, দ্যাট মিনস তাহলে এফ ড্যাশ এক্স বা এফ অফ ওয়ান এক্স, এফ টু দি পাওয়ার ওয়ান এক্স, যেটা করলে হয় একবার ডেরিভেশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা তোমরা জানো, তাও আমি একবার এখানে আমি করে দেখাচ্ছি যে কিভাবে এটাকে করতে হয়। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের আছে e⁻⁻6x, তো আমরা যদি এটাকে ডেরিভেশন করি, আচ্ছা আমি এটা তোমাদের দেখাচ্ছি, এখনই আমি করে দেখাচ্ছি।
খেয়াল করো আমরা কিভাবে ডেরিভেশন করব, আমরা সেটা করে দেখাচ্ছি। ওকে, খেয়াল করো। হ্যাঁ, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের আছে ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স, তাই তো? এটাকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখো। তো ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স ই থাকে। কিন্তু ই টু দি পাওয়ার যদি এখানে আমাদের ই এর পাওয়ার আছে মাইনাস সিক্স এক্স, তাহলে এখানে এক্স ধরা হয়েছে মাইনাস সিক্স কে এক্স কে। তো সেটাকে আবার এখানে ডেরিভেশন করতে হবে। দেখো ডি ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ মাইনাস সিক্স এক্স। তো মাইনাস সিক্স এক্স কে যদি ডেরিভেশন করা হয় তাহলে এক্স বাদ চলে যায়, তাকে শুধু মাইনাস সিক্স। দ্যাট মিনস এফ ড্যাশ এক্স করলে আসতেছে, একবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সিক্স ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। এটা আমরা করলাম। তো এই জিনিসটাই আমাদের এখানে দেখো বসিয়ে দেওয়া আছে। n ইকুয়াল টু ওয়ান হলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। তো এরপরে n ইকুয়াল টু যদি টু হয় দ্যাট মিনস দুইবার ডেরিভেশন এফ ডাবল ড্যাশ এক্স যেটাকে বলা হয়। তাহলে প্রথমে যেমন মাইনাস সিক্স আসছে, তো এর পরের বার আবার করলেও কি আরেকটা মাইনাস সিক্স আসবে। তার মানে এখানে লেখা আছে দেখো মাইনাস সিক্স হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। আশা করি এটা বুঝতে পেরেছো যে কিভাবে আসছে, ওই একই ফরম্যাটে যেভাবে আমি দেখালাম। একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসছে, দুইবার করলে এটা আসবে। এবার এন ইকুয়াল টু থ্রি হলে যেটা এফ থ্রি এক্স যদি হয় তাহলে এখানে মাইনাস সিক্স হোল কিউব হবে, কারণ প্রত্যেকবার ডেরিভেশনে করার জন্য ওই মাইনাস সিক্সটা একবার একবার করে চলে আসতেছে। তাহলে মাইনাস সিক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। এন ইকুয়াল টু যদি ফোর হয় এফ ফোর এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। তো এইভাবে চারবার আমরা করেছি, এভাবে পাঁচবার করলে ইন জেনারেল এখানে আমি বলেছি ইন জেনারেল উই আর গোয়িং টু নিড টু গো আউট to at least n equal to 4 for most of these problems to make sure that we can get the formula for the general term in the Taylor series. তো আমাদের এখানে বলা হয়েছে যে আমরা কতবার ম্যাক্সিমাম আমরা ডেরিভেশন করব। সাধারণত চারবার করা হয় এখানে, সেটাই বলা হয়েছে অ্যাটলিস্ট ফোর n equal to 4। তোমাদের এর পরে যে ম্যাথ গুলো আছে, তো যে কোনো ম্যাথ যদি তোমরা টেইলর সিরিজে করতে চাও বা যে কোনো সিরিজে তুমি যদি ভাঙাতে চাও, সেক্ষেত্রে অ্যাটলিস্ট চারবার ডেরিভেশন করে তোমাকে দেখাতে হবে যে চারবার ডেরিভেশন করলে কোন ফরম্যাটটা চলে আসে। কারণ একটা জিনিস যদি একবার বা দুইবার তিনবার যদি করো তাহলে কিন্তু ফর্মুলাটা তোমরা জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে পারবে না। একটা জেনারেল ফর্মে নিয়ে আসতে হলে কমসে কম চারবার সেটাকে এক্সামিন করতে হয়। তো আমরা সেজন্য চারবার এখানে করলাম n equal to 4 পর্যন্ত। এবার it is now time to see if we can get a formula for the general term in the Taylor series। তার মানে আমাদের আমাদের মেইন টার্গেটটা ছিল, আমি প্রথমেই ক্লাসে প্রথমেই বলেছিলাম যে আমাদের টেইলর সিরিজের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা জেনারেল ফর্মে নিয়ে আসা। তো এখন আমরা যেগুলো করে ডিফারেন্সিয়েশন করছি n equal to 0 এর জন্য, n equal to 1 এর জন্য, n equal to 2 এর জন্য, n equal to 3 এর জন্য, n equal to 4 এর জন্য, তো এটা থেকে আসলে আমরা সেই ফর্মুলায় যেতে পারি কিনা সেটা দেখবো। In this case it is hopefully pretty simple, pretty simple, pretty simple to catch the pattern in the derivatives above. The general time is given by. তো আমরা যে এখানে দেখো এই খেয়াল করে দেখো এই যে জিনিসগুলো আছে এখান থেকে আমি জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে পারি কিনা সেটা আমাদের কথা, তাই না? এখানে দেখো এইখান থেকে আমি একটা জেনারেল ফর্ম বলতে পারি কিনা। দেখো এখানে যে জিনিসটা আছে n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, এর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। তাকে f ড্যাশ x এর জন্য মাইনাস সিক্স একবার আসছে, এফ ডাবল ড্যাশ এক্স এর জন্য মাইনাস সিক্স এর হোল স্কোয়ার আসছে। তার মানে এখানে টু আছে, এখানেও টু আছে, এখানে থ্রি আছে, এখানেও কিউব আছে, এখানে ফোর আছে, এখানেও ফোর আছে। তার মানে এখানে যদি এন নিয়ে আসি তাহলে দেখো এফ অফ এন এক্স মাইনাস সিক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এর কোনো পরিবর্তন কোন জায়গায় আসতেছে না, শুধুমাত্র সিক্স মাইনাস সিক্স এর পরিবর্তন আসতেছে। মাইনাস সিক্স যতই পাওয়ার বা মানে যতই ডেরিভেশন করা হচ্ছে মাইনাস সিক্স এর ঘাত তো তত বেড়ে যাচ্ছে, মানে পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। তো সেই অনুসারে আমরা লিখলাম এফ এন এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স হোয়ার এন ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। So now we want in general terms at x equal to minus 4. This is
দ্যাট মিনস আমার তো টার্গেট ছিল, আমি আগেও বলেছিলাম যে আমাদের এক্স ইকুয়াল টু -4 এর জন্য বের করতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা -4টা বসিয়ে দিই, যেহেতু আমাদের বলেই দেওয়া আছে এক্স ইকুয়াল টু -4। তো এক্স ইকুয়াল টু যদি -4টা বসিয়ে দিই, তাহলে -6 টু দি পাওয়ার n e টু দি পাওয়ার, দেখো -6 আছে, এক্স যেখানে থাকবে সেখানে আমরা -4 বসাবো। তাহলে -6 × -4, দ্যাট মিনস 24, মাইনাসটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। তার মানে এখানে এক্সটাকে সরিয়ে -4টা বসিয়ে দিলাম। At this point, we can formally write down the Taylor series of the form. তার মানে আমাদের টেইলর সিরিজটা এবার লিখতে পারি সামেশন আকারে, e⁻⁻6x equal to summation of n equal to 0 থেকে infinity f of n e⁻⁻4 n factorial x plus 4 to the power n। আচ্ছা, এখানে যে জিনিসটা লেখা হয়েছে, এটা যে ফর্মুলাটা আছে সেই জিনিসটা আমাদের একটু একটু খেয়াল করে আসতে হবে। যে দেখো এখানে বলে দেওয়া আছে যে এক্স এর জায়গায় যদি আমাদের যেহেতু পরিবর্তন আসছে, তো সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে। এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে, e⁻⁻6x ইকুয়াল টু n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি f n -4 বাই n ফ্যাক্টোরিয়াল x প্লাস 4 টু দি পাওয়ার। এখানে x প্লাস 4 কেন লেখা হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়েছি, কারণ x টু দি পাওয়ার n এর কথা বলা হয়েছে, যেহেতু x মানে হচ্ছে x প্লাস 4, তাই আমরা সেটা লিখেছি x প্লাস 4 টু দি পাওয়ার n। তো এখানে যেহেতু f টু দি পাওয়ার n -4 এর মানটা আমি অলরেডি বের করেছি, যে এই মানটা, এই যে উপরের যে মানটা আছে, এই যে আমি বের করেছি -6 টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 24, সেটা আমরা লিখেছি 24 লিখেছি। তাহলে এখানে আসতেছে -6 টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 24 বাই n ফ্যাক্টোরিয়াল x প্লাস 4 টু দি পাওয়ার n। আশা করি আরেকটা অঙ্ক যদি আমাদের আরেকটা ম্যাথ আমরা যদি করি তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবই ঠিক ছিল, লাস্টের এই লাইনটা থেকে একটু কিন্তু আমাদের মানে এই জেনারেল ফর্মটা, এই যে সূত্রটা আছে এটা আমাদের মনে রাখতে হবে। তো যে ফর্মটা আছে সেটা আমরা আরেকটা ম্যাথ করি, দেখি আমরা ক্লিয়ার হয়ে যাব। তো ফাইন্ড দ্য টেইলর সিরিজ ফর লন 3 প্লাস 4x অ্যাবাউট x ইকুয়াল টু 0। এখানে x ইকুয়াল টু 0 বলা হয়েছে, আমাদের যে জেনারেল ফর্মে যেটা দরকার সেটাই দেওয়া আছে, x ইকুয়াল টু 0। তো আমাদের আর কোনো এখানে x ইকুয়াল টুর জন্য চেঞ্জ করতে হবে না। তো সলিউশনে চলে আসি, উই নিড টু স্টার্ট অফ দিস টেকিং এ ফিউ ডেরিভেটিভস অফ দ্য ফাংশন। প্রথমে ডেরিভেশন করতে হবে। n ইকুয়াল টু 0 এর জন্য যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখলাম, n ইকুয়াল টু 1, দ্যাট মিন্স 1 বার একবার ডেরিভেশন করতে। তো একবার ডেরিভেশন করলে কি আসবে সেটা দেখো, ln 3 প্লাস 4x, এটা আমাদের করলে। আচ্ছা, কারো কোনো কি সমস্যা আছে বলো, সমস্যা থাকলে বলো, যে বুঝি নাই তাহলে আমি বলবো। স্যার হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। এই ম্যাথে প্রথম দিকে কি দেখা যায়নি? স্যার না, এই মাত্র দেখা যাচ্ছিল না। আচ্ছা যাই হোক, এটা তাহলে একটু সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে এক্সাম্পল 2 তে আমরা যাচ্ছি। ফাইন্ড দ্য টেইলর সিরিজ ফর f of x equal to ln 3 plus 4x about x equal to 0। তো আমাদের যে জেনারেল ফাংশনটা দেওয়া আছে ln 3 plus 4x, তো ln 3 plus 4x এখানে n equal to যদি 0 হয় তাহলে মানে স্বাভাবিক ফাংশনটা ln 3 plus 4x। আচ্ছা এখানে আচ্ছা আমরা যেটা পড়াতে ছিলাম, তো ফাইন্ড দ্য টেইলর সিরিজ ফর f of x ইকুয়াল টু ln 3 plus 4x about x equal to 0। তো আমরা টেইলর সিরিজটা বের করব ln 3 plus 4x এর জন্য। তো এটা একবার ডেরিভেশন করলে f dash x ইকুয়াল টু লিখেছি 4/3 plus 4x। তো এই যে জিনিসটা আসছে ln x কে যদি ডেরিভেশন করা হয় তাহলে আসে 1/x, আর এখানে x মানে হচ্ছে 3 প্লাস 4x। তো 3 প্লাস 4x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আসে শুধুমাত্র 4।
তো এই জিনিসটা সম্পর্কে ভেঙে করে দেওয়া যায়। তো দেখো আমি এটা করে দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, আমি জাস্ট তোমাদের এই জিনিসটা ম্যাথটা আমি ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে এটাকে একবার ডেরিভেশন করলে কি আসে সেটা আমি একটু তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো সবাই। আচ্ছা দেখো এখানে করেছি ডি বাই ডি এক্স অফ লন 3 + 4x। তো লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সূত্র হচ্ছে 1/x, দ্যাট মিনস এখানে এক্স মানে হচ্ছে 3 + 4x। তো 1/3 + 4x, তারপর আবার এই 3 + 4x কে ডেরিভেশন করতে হবে, ডি বাই ডি এক্স অফ 3 + 4x। তো 3 + 4x এ যদি ডেরিভেশন করো তো 3 এর সাথে তো এক্স নাই, দ্যাট মিনস এখানে জিরো হবে, এই যে জিরো লিখেছি। আর 4 এর সাথে শুধু এক্স আছে, সে হলো 4 × 1, দ্যাট মিনস 4। তাহলে 0 + 4 × 1/3 + 4x। তো লেখা যায় উপরে 4 4/3 + 4x। এটাকে একবার ডেরিভেশন করলে এটা আসতেছে। তো এটাই আমরা এখানে লিখলাম, দেখো এখানে সেটাই একবার ডেরিভেশন করে সেটা লেখা আছে দেখো, f dash x equal to 4/3 + 4x। তো এটাকে 4 উপরে আছে, এটা যেহেতু নিচে আছে 3 + 4x, তো এটাকে আমরা কি করতে পারি, ইনভার্স আকারে লিখতে পারি। তো 1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি x ইনভার্স। তো যেহেতু এটা নিচে আছে তো এটা লিখতে পারি 4 × 3 + 4x ইনভার্স, মানে একবার ইনভার্স লেখা হয়েছে। তো n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি আসে, -4 এর স্কয়ার। এখানে -4 এর স্কয়ার কেন হচ্ছে, কারণ দেখো মাইনাস, আচ্ছা দেখো দুইবার ডেরিভেশন করলে তোমরা একটু একটু খাতায় করে নিও, যেহেতু আমি বারবার করে নেওয়াটা সমস্যা হচ্ছে। তো তোমাদের এখানে দুইবার ডেরিভেশন করলে এরকম আসবে -4 এর হোল স্কয়ার 3 + 4x⁻², কারণ যেহেতু এখানে ডেরিভেশন করা হচ্ছে প্রত্যেকবারই কি পাওয়ারের মানে ঘাটতি হবে বা এক করে কমে যাবে। তো এখানে যদি -1 থাকে অবশ্যই এখানে -2 হবে। এবার যদি 3 বার ডেরিভেশন করো 4³ × 2 আসবে, কারণ ×2 আসবে কারণ কি এখানে দেখো -2 এখানে এই ছিল, আর এর আগে একটা এই মাইনাস ছিল, তাহলে এখানে কি মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, এই যে +2টা সেখানে চলে আসছে। 3 + 4, তারপর এর পাওয়ার আসবে -3। এভাবে যদি 4 করো তাহলে -4⁴ 2 × 2 × 3, এখানে দেখো এই পাওয়ার গুলো আস্তে আস্তে গুণ হয়ে যাচ্ছে, 3 + 4x⁴ এভাবে করে 5 বার করলে যেটা আসবে, জাস্ট তোমরা এটা করে নিবে। In general, we are going to need to go out at least n equal to 4 for most of this problem to make sure that we can get the formula for the general term in the Taylor series. তো আমরা আগেও ওই কথাটা বলেছি যে at least n equal to 4 চাইতে হবে, তো আমরা n equal to 5 গিয়েছি, যেহেতু এটা একটু একটু কমপ্লেক্স টাইপের দেখা যাচ্ছে সূত্রটা ভেরি করার জন্য, সেজন্য আমরা 5 বার করেছি। ওকে, এবার আমরা দেখো এখানে থেকে আমরা কিভাবে এফ অফ এন এর যে আমরা যে জেনারেল ফর্মটা নিয়ে আসবো এন সংখ্যক বারের জন্য, সেটা আমরা কিভাবে নিতে পারি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা প্লাস একটা মাইনাস এই ফর্মেটে চলে আসছে। দেখো প্রথমটা কি আসছে, 4 × 3 + 4x⁻1। এখানে কি 4 এর আগে প্লাস ছিল, কিন্তু এর পরেরটা 4 এর আগে মাইনাস চলে আসছে, তারপরটা আবার প্লাস,
তারপরটা আবার মাইনাস, তারপরটা আবার প্লাস, এরপরে যেটা থাকবে যদি 6 করতাম তাহলে আবার মাইনাস চলে আসতো। তার মানে কোনো একটা জিনিসে যদি একবার প্লাস একবার মাইনাস চলে আসে তাহলে এইভাবে লিখতে হয় -1 to the power n+1। n+1 কেন লেখা হয়েছে এখানে দেখো, জোড় সংখ্যার জন্য যদি পাওয়ার 2 থাকে সেখানে আমার যখন পাওয়ার যেখানে যেখানে 2 আছে যেমন 2, 4, এই ক্ষেত্রে যদি মাইনাস আসে, আর যদি বেজোড় যেগুলো ওয়ার্ড আছে সেগুলো যদি আমার পজিটিভ আসে তাহলে লেখা হয় -1 to the power n+1 অথবা n-1, একবার বেশি অথবা একবার কম নিতে হবে। আর শুধু যদি লেখো -1 to the power n, সেক্ষেত্রে দেখা যাবে যে জোড়ের জন্য পজিটিভটা আসতেছে আর বেজোড়ের জন্য নেগেটিভটা আসতেছে। আমি জিনিসটা খাতায় করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে আসে। তো মাইনাস আমি করে দেখাচ্ছি, -1 to the power যদি n হয়, আচ্ছা খেয়াল করে দেখো আমি এটা করে দিয়েছি অলরেডি, দেখো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে আমি করেছি, দেখো -1 to the power যদি n লিখতাম তাহলে দেখো -1 to the power n যদি 1 2 3 4 বসিয়ে আমরা তাহলে কি আসে দেখো, -1 এর পাওয়ার যদি 1 আসে তাহলে কি হয়, বেজোড় যদি আসে তাহলে এটা মাইনাস থেকে যায়। যদি -1 এর হোল স্কোয়ার করো তার মানে কি +1 হয়ে যাচ্ছে, -1 এর কিউব করো তাহলে -1 থাকতেছে, আর -1 এর পাওয়ার যদি 4 দাও তাহলে +1 আসতেছে। তার মানে নেগেটিভের জন্য -1 to the power যদি n দাও তাহলে তাহলে আমাদের পজিটিভের জন্য প্লাস আসবে আর নেগেটিভের জন্য মাইনাস আসবে। কথাটা খেয়াল করো, -1 to the power যদি n দাও তাহলে মাইনাসের জন্য মানে পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে আমরা মাইনাস পাবো, আর পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে আমরা পজিটিভ পাবো। কিন্তু আমরা যদি এখানে n -1 to the power n+1, খেয়াল করো n এর মান যদি প্রথমে 1 বসাও তাহলে কি আসে -1 to the power 1+1, দ্যাট মিনস -1 এর হোল স্কোয়ার, এখানে +1 হয়ে যাচ্ছে। তার মানে n এর মান যখন 1 বসাচ্ছ তখন এখানে কি পজিটিভ পাচ্ছ, n এর মান যখন 2 বসাচ্ছ তখন নেগেটিভ পাচ্ছ, n এর মান 3 বসাচ্ছ আবার পজিটিভ, n এর মান 4 বসাচ্ছ এখানে নেগেটিভ। তার মানে এখানে জিনিসটা কিন্তু n+1 দিলে উল্টে যাচ্ছে। দেখো n+1 দিলে n এর মান যখন 1 তখন আমরা পাচ্ছি কি পজিটিভ। তার মানে n এর পাওয়ার যদি নেগেটিভ হয়, n এর পাওয়ার যদি আমাদের বেজোড় সংখ্যা হয়, তার মানে হচ্ছে বেজোড় সংখ্যা বলতে অড নাম্বার হয়, তাহলে আমাদের জিনিসটা আসবে পজিটিভ। আর এন এর পাওয়ার যদি আমাদের যদি ইভেন নাম্বার হয় তার মানে জোড় সংখ্যা হয় তাহলে আমাদের যে মানটা হবে সেটা আসবে নেগেটিভ। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটার জন্য যেহেতু আমাদের যে ফর্মুলাটা আসছে সেখানে দেখা গেছে যে যে এন এর পাওয়ার যে যেখানে আমাদের নেগেটিভ সরি বেজোড় সংখ্যা আছে যেমন 1 3 এগুলো আছে, সেক্ষেত্রে আমার আসছে পজিটিভ, পজিটিভ, তাই না? তাহলে দেখো এখানে এন এর মান যখন 3 বসেছে পজিটিভ, তার মানে এখানে বসাতে হবে -1 to the power n+1। তো আমরা সেই কাজটাই করেছি, এখন আমরা চলে যাই সেখানে।
দেখো সেটাই লিখেছি, -1 টু দি পাওয়ার n+1। আমাদের এখানে খেয়াল করে দেখো, যখন এন এর পাওয়ার 1 আসছে তখন আমাদের আসছে কি পজিটিভ, এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই। যখন এন এর মান 2, দ্যাট মিনস এখানে ইভেন নাম্বার আসছে, জোড় সংখ্যা আসছে, তখন এখানে কি নেগেটিভ চলে আসছে। তো আমাদের তাহলে এই যে -1 টু দি পাওয়ার n+1 হবে, তো আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখা যাচ্ছে কি, যখন এফ এর মান এখানে 2 বার, এন এর মান 2 বসানো হচ্ছে, তখন 4 স্কোয়ার, তার মানে আমরা যখন এন এর জন্য লিখবো তখন লিখবো 4 টু দি পাওয়ার n। এরপরে খেয়াল করে দেখো, এখানে 4 এর সাথে কত এমন একটা সাধারণ 1 গুণ আছে। এখন যখন এখানে n এর মান যখন 3 গুণ করছো, তখন এখানে কি সাথে একটা 2 আসছে। যখন n=4 লিখছো, তখন এখানে কি 2 × 3 আসছে। আর এরপরে যখন 5 বসিয়েছো, তাহলে 2 × 3 × 4 আসছে। তার মানে দেখা যাচ্ছে কি n এর মান যত বসাচ্ছ এক সংখ্যা করে কম আসতেছে। তো n-1 ফ্যাক্টোরিয়াল লেখা হয়েছে। n-1 দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেই জিনিসটাও তোমাদের আসলে বুঝতে হবে। আচ্ছা, আমি সেই জিনিসটাও ক্লিয়ার করে দিচ্ছি, n-1 ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা। ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আমাদের যেহেতু ম্যাথটা করেছি, আবার দেখো এখানে আমি করে দিয়েছি। আচ্ছা দেখো, n-1 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল আমরা সূত্র জানি যে n ইন্টু n, সরি, যদি n-1 হয় তাহলে এক এক করে কি আস্তে আস্তে পাওয়ার কমতে থাকে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে। তো n-1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডট 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 3 টু 1, লাস্টে যে 1 যখন আসবে তখন ফ্যাক্টোরিয়ালটা শেষ হয়ে যায়। তো আমরা একটা যে কোনো জিনিসের জন্য খেয়াল করি, যদি আমাদের 4 পাওয়ার থাকে, যদি n=4 ব্যবহার করি, তাহলে কি আসে দেখো, 4-1 ফ্যাক্টোরিয়াল, যেহেতু n এর মান 4, 4-1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লেখা যায় 4-1, 4-2, 4-3। এখানে 4-3 মানে কত, 1। তাই এরপরে আর যেতে হবে না, দেখো 3 টু 1 আসতেছে। তাহলে আমাদের এই যে 4-1, যখন n এর মান 4 আসবে তখন সেক্ষেত্রে আসবে 3 × 2, এভাবে থাকবে। আবার যদি এখানে 5 থাকতো n এর মান, তাহলে এখানে আসতো 4-3-2-1। তারপর n এর মান যদি 6 থাকতো, তাহলে এখানে আসতো 5-3-4-3-2-1। তাহলে এইভাবে n-1 ফ্যাক্টোরিয়াল করে এভাবে ভাঙিয়ে লেখা যায়। তো আমরা সেই জিনিসটাই এখানে করেছি, খেয়াল করে দেখো। তো যদি আমাদের এখানে 4 × n-1 দ্যাট মিনস এখানে যদি n এর মান 3 হয়, তাহলে আসবে শুধু 2 × 1। দেখো এখানে 2 আছে, 1 তো অটোমেটিক আমাদের আছে। n এর মান যদি 4 হয় সেক্ষেত্রে আসবে 3 × 2 × 1। তো দেখো এখানে 3 আছে, 2 আছে, আর 1 তো আছেই। 5 যদি হয় তাহলে আসবে 4-3-2, এভাবে দেখো এখানে 4-3-2 আছে। তার মানে আমি লিখতে পারি n-1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে দেখো 3 + 4x তো আছে, x⁻5, সরি -5। n এর জন্য যদি 5 হয় তাহলে এখানেও 5 আছে, n এর মান যদি 4 হয় এখানেও -4 আছে। তার মানে আমরা এটা লিখতে পারি 3 + 4x⁻n। তো এইভাবে করে আমরা লিখতে পারি। যেহেতু উই ওয়ান্ট টু ইন জেনারেল টার্ম x = 0, তাহলে আমরা x = 0 এর মানটা বের করি।
এফ অফ এফ ড্যাশ জিরো, এফ অফ জিরো এর মান আসতেছে লন থ্রি, কারণ এফ অফ জিরো এক্স এর মান আছে লন এক্স থ্রি প্লাস ফোর এক্স, তার মানে যেখানে এক্স আছে সেখানে জিরো বসাবো, যখন জিরো বসাবা তাহলে এখানে লন থ্রি আসে। আর আমার যেহেতু সূত্র অনুসারে আমাদের এফ এন জিরো এন ফ্যাক্টোরিয়াল, এফ এন জিরো এর মান বের করতে হবে, তাই না? তো জিরো এর জন্য বের করতে যদি চাও আমাদের এফ এন যদি এন সংখ্যকের জন্য ডেরিভেবল করার পর এখানে যদি জিরো বসানো হয় তাহলে কি আসে দেখো, যেখানে এক্স আসবে সেখানে জিরো বসাবে, যেমন থ্রি প্লাস ফোর এক্স আছে। তো শুধুমাত্র এখানে দেখো এন মাইনাস এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ফোর টু দি পাওয়ার এন, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এগুলাতে কোনোটাতেই এক্স নাই। তো পরিবর্তন শুধুমাত্র হবে যেখানে এক্স থাকবে, তাহলে এখানে ফোর এক্স আছে তো এটা বাদ হয়ে যাবে, থাকবে শুধু থ্রি, তার মানে মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এন আসবে। তো এটাকে যদি একটু ভাঙাই লেখা যায় তাহলে আসবে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, যেহেতু এটাকে নিচে আছে মাইনাস পাওয়ারে লেখা যায়, মাইনাস পাওয়ার থাকলে ওয়ান বাই আকারে লেখা যায়, তো এটা লেখা হলো। বাকি এরপরে দেখো ফোর টু দি পাওয়ার এনও আছে আর ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন আছে। তো এটা থেকে যদি কম্বাইন করে নেওয়া হয়, দুটার যদি পাওয়ার এক থাকে তো এইভাবে করে লেখা যায়, একসাথে নিয়ে আসে ফোর বাই থ্রি টু দি পাওয়ার এন, তো এটা হয়ে গেল। তো উই পুট ইন জেনারেল ফর্ম লন থ্রি প্লাস ফোর এক্স summation of n to the power n equal to 0 থেকে ইনফিনিটি f n 0 by n factorial x to the power n, এটা আমাদের ছিল সূত্র। তো এই সূত্রে আমরা এই মানটা বসাবো, এই মানটা আমরা বের করেছি এইটা। আর এফ অফ জিরো এর মানও তো এটা, দেখো এফ অফ জিরো সাথে যেহেতু অটোমেটিক আমাদের জিরোর মানটা বের করেছি, তো সেই জিরোর মানটা আমরা এখানে দেখো এন ইকুয়াল টু জিরো থেকে সরিয়ে এন ইকুয়াল টু ওয়ান এর থেকে নিয়ে আসছি, এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি আর এফ অফ জিরো, তো এফ অফ জিরো এর মানটাই বসিয়ে দিলাম লন থ্রি। আর এরপরে মানগুলো যেটা আছে সেটা বসিয়ে দেখো, এই যে মানটা বসিয়ে দেওয়ার পর যেটা আসছে সেটা এভাবে করে কোডে দেওয়া হয়েছে। আচ্ছা এখানে দেখো এক্সারসাইজ আছে আমাদের তিনটা, এই এক্সারসাইজ থেকে আমাদের দেওয়া হবে। তোমরা যদি কারো এখন বুঝতে সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি আবার বলবো। কারো যদি বুঝতে সমস্যা থাকে এই ফর্মুলাটা তাহলে আমাকে আবার বলো, আমি এখন রিপিট করব। আর যদি সমস্যা না থাকে তাহলে হয়তো বা মানে তোমাদের অ্যাসাইনমেন্ট কি হবে আমি সেটা দিয়ে দেবো, কিন্তু অ্যাসাইনমেন্ট যে কি হবে সেটা আমি তোমাদের বললাম যে টেইলর সিরিজ থেকে আমি দুটা ম্যাথ দিলাম আর ওখান থেকে দুটা ম্যাথ দিব, এভাবে চারটা ম্যাথ থেকে তোমাদের এই যে মিড টার্মের পরে যে অ্যাসাইনমেন্ট শুরু হবে সেই অ্যাসাইনমেন্টটা থাকবে কিন্তু। কারো কিছু জানার থাকলে বলো এখনই, আমি আমি এখন মানে মানে এরপরে কিন্তু আর এটার উপরে রিপিট করা হবে না, কারণ এই ক্লাসটা কিন্তু এখানেই সমাপ্ত। ঠিক আছে, এরপরে কিন্তু নতুন করে এটাকে আবার বুঝানো বা এই করা এটা কিন্তু আমি আর করব না। আচ্ছা তোমাদের যদি কোনো সমস্যা নিয়ে না থেকে থাকে তাহলে আমি তোমাদের কিছু কথা আসলে বলতে চাচ্ছি। যেহেতু তোমাদের ইউনিভার্সিটি এখনো খুলতেছে না বা কবে খুলবে এ সম্পর্কে কারোরই সঠিক মানে আমরা কেউই জানি না আসলে। তো এখানে আমাদের আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এবং অ্যাসাইনমেন্ট ওয়াইজ আমরা মার্কিং করতে যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে যদি ইউনিভার্সিটি এই টার্মের শেষে খুলে, তাও কিন্তু এই টার্মটা আমাদের অ্যাসাইনমেন্ট আকারেই আমাদের অ্যাসাইনমেন্ট আকারেই কিন্তু আমাদের নিতে হচ্ছে। তো অ্যাসাইনমেন্ট আকারে নেওয়ার জন্য আমি কিছু অ্যাসাইনমেন্ট সম্পর্কে কথা বলতে চাচ্ছি। সবাই আসলে যদি শুনে থাকো, শুনলে ভালো হবে। আসলে অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে হবে বা অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিভিন্ন কথা আছে যেগুলো তোমাদের আসলে জানা দরকার। কারণ দেখা গেছে যে মিড টার্মে এমন হয়েছে যে অনেকেই অ্যাসাইনমেন্ট সব করেছো তারপরও হয়তো বা সেভেন এইট এভাবে নাম্বার পেয়েছো, টেন আউট অফ টেন পাওনি। কিন্তু টেন আউট অফ টেন পেতে হলে কিছু তোমাদের মানে ফর্মুলা ফলো করতে হবে। দেখো একটা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমাকে কিছু একটা ভালো কিছু দেখাতে হবে, প্রেজেন্টটা এমন ভাবে হতে হবে যাতে তোমাদের দেখলে এটা বুঝতে পারা যায় যে না এই অ্যাসাইনমেন্টটা সে অনেক সুন্দরভাবে করেছে। তো অ্যাসাইনমেন্ট সুন্দর হওয়ার পিছনে কিছু মানে ফর্মুলা আছে, সে জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আমরা যে জেনারেল এক্সাম নিই, যে আমরা খাতা কলমে যে এক্সাম নিই সেখানে দেখা যায় কি পরীক্ষার সময় 3 ঘন্টায় সময় পাওয়া যায়, ওই সময়ের মধ্যেই বা আমাদের সব অ্যান্সার করতে হয়, আমরা পড়ে আসি তারপর অ্যান্সার করি। তো ওখানে তোমার হাতের লেখা বা তোমার যে প্রেজেন্টেশনটা এটা সুন্দর না হইলেও অনেক সময় ফুল মার্কিং করা হয় এবং সেটাই সঠিক, কারণ তোমরা সময়ের স্বল্পতা আছে।
কিন্তু যেহেতু অ্যাসাইনমেন্ট জিনিসটা আজকে ক্লাস নিলাম, আজকেই তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হচ্ছে, এটা দেওয়ার জন্য তোমাদের কমসে কম হলেও 7 থেকে 10 দিন সময় দেওয়া হচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা নেওয়া পর্যন্ত সময় দেওয়া হবে। তো এত সময় যদি তোমাদেরকে দেওয়া হচ্ছে, অবশ্যই যদি তুমি মনে করো যে আমার অ্যাসাইনমেন্টে আমি 7-8 পেলেই হচ্ছে, তাহলে তুমি হাতে লিখে সুন্দর করে জমা দাও। যদি ম্যাথ ঠিক থাকে আমি তোমাকে 7 থেকে 8 বা 6 থেকে 8-এর ভিতরে মার্কিং করব। কিন্তু কেউ যদি এর উপরে যেতে চাও, মানে 8 থেকে 10, আমি সেটার কথা বলতেছি, 6 থেকে 8 পর্যন্ত তোমরা সবাই পেয়ে আসছো, জেনারেলি লিখলে 6 থেকে 8-এর মধ্যে সবাই পায়। কিন্তু 8 থেকে যদি 10-এর ভিতর তুমি পেতে চাও 10 মার্কের ভিতরে, তাহলে অবশ্যই তোমাকে মানে কিছু একটা স্পেশাল দেখাতে হবে। যেমন অনেকে আছে কি টাইপ করে দিয়েছে, টাইপ করে সুন্দরভাবে গুছিয়ে যদি দিতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তাকে আমি 8 থেকে 9 বা 10 এভাবে করে মার্কিং করব। তো তোমাদের যদি মানে 8 থেকে 10 মার্ক যদি কেউ ক্যারি করতে চাও ফাইনালের ক্ষেত্রে বা এই অ্যাসাইনমেন্ট গুলোর ক্ষেত্রে, তাহলে অবশ্যই তাকে টাইপ করে দিতে হবে। তো এমন ক্ষেত্রে না যে অ্যাসাইনমেন্ট হলো, সব মার্ক ঠিক থাকলো, মানে সব অঙ্ক হয়েছে, তাহলে আমি তাকে 10 আউট অফ 10 দিব, তা না। 10 আউট অফ 10 পেতে হলে তাকে অবশ্যই প্রেজেন্টটা সুন্দর করতে হবে, তার যে টাইপিং করে দিতে হবে বা তাকে সেটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। কারণ এই জিনিসটা নিয়ে অনেকেরই সমস্যা হয় যে স্যার আমার ম্যাথ তো ঠিক আছে, ওর ম্যাথটাও ঠিক আছে, আমিও করে দিয়েছি, একই মার্ক, কেউ পেয়েছে 7, কেউ পেয়েছে 9 বা কেউ পেয়েছে 8, এরকম হয়েছে। তো এই জিনিসটা আসলে মানে তোমার প্রেজেন্টেশনের উপর মার্কটা ভেরি করতেছে। এমন না যে তোমার অঙ্কটা হয়েছে তার জন্য তোমাকে মার্কিং করা হচ্ছে, তা না। অঙ্কটা হইলে তো মার্কিং অবশ্যই করা হবে, তাকে 6 থেকে 8 পর্যন্ত মার্কিং করা হচ্ছে। কিন্তু 8 থেকে 10 পর্যন্ত 10 পর্যন্ত যেতে হলে তাকে অবশ্যই স্পেশাল কিছু, তার মানে স্পেশাল কিছু মানে বলতে বুঝাচ্ছি আমি, টাইপ করে দেখাতে হবে, টাইপ করে দিতে হবে, এবং টাইপটা যেন সুন্দর ফরম্যাটে হয়। এই জিনিসগুলো আসলে তোমরা এখন যে যুগে আছো, এটা আসলে আর খাতা কলমের যুগ নাই। এখন সব যেহেতু আমি ক্লাসও অনলাইনে নিচ্ছি, সবকিছু যেহেতু অনলাইনে নেওয়া হচ্ছে, তো তোমাদের ক্লাসের প্রেজেন্টেশনটাও ওইভাবেই হওয়া উচিত, যাতে তোমরা মানে ভবিষ্যৎ মানে পরবর্তী সময় যেভাবে আমরা করব, সেইভাবে পরবর্তী সময়ের জন্য আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। কারণ আমরা সবকিছু অনলাইন বেস করতে হলে তোমাদেরও সবকিছু অনলাইন বেসড করতে হবে। আর অনলাইন বেসড মানে হচ্ছে শুধু পিকচার তুলে পিডিএফ করা, এটা না। এটা একটা দেখাতে হলে অবশ্যই তোমাদের একটু সুন্দরভাবে বা মানে টাইপ করে এই জিনিসগুলো তোমাদের মাথায় নিয়ে আসতে হবে। তোমাদের এই জিনিসটা যখন মাথায় আসবে বা এই জিনিসটা যখন পারবে, তখন তোমরা মার্কিংও ওইভাবে বেশি পাবে। তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে যদি কারো, যাদের মনে করো যে 6 থেকে 8 মার্কের মধ্যে সমস্যা নেই, ওকে, তারা তোমরা আগের বার যেভাবে দিয়েছো দিতে পারো। কিন্তু কারো যদি ইচ্ছা থাকে যে না স্যার আমি 10 আউট অফ 10 পেতে চাই, তাকে অবশ্যই ওই জিনিসটা ফলো করতে হবে, যে তাকে টাইপ করে দিতে হবে, প্লাস সেই প্রেজেন্টেশনটাও যেন সুন্দর মতো হয়। এমন হয় না যে টাইপ করছো, একটা ম্যাট্রিক্স লিখেছো, ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট এইখানে হয়েছে আর একটা অন্যখানে হয়েছে, এরকম না হয়। সুন্দরভাবে যেন জিনিসটা আমি সুন্দরভাবে গুছিয়ে পাই। আর আরেকটা জিনিসের সমস্যা তোমাদের অনেকেরই হয়েছে, আমি শুনছি যে অ্যাসাইনমেন্ট দিয়েছো কিন্তু আমি পাইনি, এরকম হয়েছে। তো ওই জিনিস তোমার কনফার্ম করতে হবে, তুমি তোমার অ্যাসাইনমেন্ট দিয়েছো, স্যারকে তুমি একটা মেইল করবে বা সেখানে বলবে যে স্যার কমেন্টস করবে, স্যার অ্যাসাইনমেন্টটা পেয়েছেন কিনা। তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা তো আর স্যার তোমাকে কোনো স্যার বলে দিবে না। তোমার নিজের উপরে নিজের থাকতে হবে যে স্যার আমি এভাবে দিচ্ছি, আপনি পেয়েছেন কিনা, এই জিনিসটা তোমাদের হাতে। আমি তো আর তোমাদের বলবো না যে কার্ডটা পেয়েছি কার্ডটা পাইনি, কারণ আমার এভাবে সম্ভব না, কারণ আমার অনেক ক্লাস নিতে হচ্ছে। তো তোমাদেরই কনফার্ম করতে হবে স্যার আপনি পেয়েছেন কিনা। এই জিনিসটা তো আর আমি বলতে পারবো না, তাই না? তো এই ব্যাপারে সতর্ক থেকো। আর আর এখানে আজকে যে ক্লাসটা নিলাম, তো এই ক্লাসটা তোমাদের রেকর্ডিং করা হচ্ছে, এই রেকর্ডিংটা তোমাদের একটু পরে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আর ক্লাসে এখন যারা প্রেজেন্ট আছো, শুধুমাত্র তারাই এখানে যে চ্যাট অপশনটা আছে, এখানে তোমরা তোমাদের আইডি গুলো দাও। এই আইডি গুলো আমি রেজাল্ট মানে তোমাদের অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট করবো। স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো, স্যার শুনতে পাচ্ছি। আমি এবং আমার তো অনেকেই আছে যে ল্যাপটপ নাই, তো আমরা হ্যাঁ, তো ফোনে টাইপ করতে পারি না, তো আমরা খাতায় লিখে যদি দেই তাহলে তো আমাদের কখনো আচ্ছা এই 10-10 আচ্ছা। বা 9
আর্ট এইসব পাওয়া যাবে আচ্ছা, কিনা? সেক্ষেত্রে তো আমি বলেছি তাকে আমি তো আর্ট এই দিব। ক্ষেত্রে আর্ট, শোনো, কি করা 80 মার্ক যেটা, 100 মার্কও কিন্তু সেটা, কিন্তু তোমাদের আমি এই জিনিসটা যায়? তো তোমাদের বুঝতে হবে যে 10 আউট অফ 10 পেতে হলে তাকে অবশ্যই কিছু স্পেশাল। স্যার আমি যেটা বলতেছি তোমাদের তো আমি তো 8 পর্যন্ত দিব, যে হাতে লিখে দিব তাকেও আমি 8 দিব, এবং দিয়েছি তোমাদের। তো সে সম্পর্কে তো কোনো কথা নেই, কিন্তু অনেকে প্রশ্ন করছে 8 পাওয়া মানে A+ মার্ক পাওয়া। তো অনেকে তারপরও প্রশ্ন করতেছে যে স্যার আমি তো মানে স্যার 24 শুনতে পেয়েছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এখন তোমার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। তুমি এটা আমি ক্লাস শেষে ক্লাস শেষে এ ব্যাপারে বলো। আর কারণ শোনা যাচ্ছে না, আমি যেটা বলতেছি সেটা শোনার চেষ্টা করো। তোমরা যারা, তোমাদের কম্পিউটার নাই বা যা নাই, তারা হাতে লিখে দাও, তাকেও তো আমি 8 দিচ্ছি। তাকে তো এমন না যে তাকে আমি 5 দিচ্ছি, আমি বলতেছি 6 থেকে 8, এটাও একটা ভালো নাম্বার। কিন্তু তুমি যদি 10 পেতে চাও, অবশ্যই 10 আউট অফ 10 পেতে হলে তাকে তো কিছু স্পেশাল দেখাতে হবে। এবং হাতে লিখে যদি দাও, তাহলে সেটাকে সেইভাবে দিতে হবে যাতে 10-এর মতো হয়। তাকেও আমি, যদি হাতে লেখাটা সুন্দর হয়, তাকে আমি 9 দিব, সমস্যা নেই। যেহেতু আমরা ম্যাথের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, অনেকের ল্যাপটপ নাই, হ্যাঁ হতে পারে, সেক্ষেত্রে আমি তাকে 9 পর্যন্ত কনসিডার করবো। কিন্তু 10 মার্কটা আমি হাতে রাখতে চাচ্ছি, যাতে তোমরা 10 যে পেতে চাও তাকে টাইপ করে দিতে হবে। 9 পর্যন্ত আমি নিয়ে গেলাম, 6 থেকে 9 তোমাদের কনসিডার করতে পারি, যেহেতু আমরা ম্যাথের ডিপার্টমেন্টে একটু সমস্যা আছে, সো আমি 9 পর্যন্ত কনসিডার করবো। ইভেন কনসিডার এবারও করেছি, 8 পর্যন্ত বা 9 পর্যন্ত আমি অনেকেরই দিয়েছি। কিন্তু যেটা বললাম যে 10 আউট অফ 10 পেতে হলে তাকে অবশ্যই টাইপ করে, বা টাইপ করলেই হবে না, সেই জিনিসটা দেখতে যেন সুন্দর হয়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপাতত মনে হয়। স্যার এমনি স্যার এখন তো আর স্যার তাহলে 10-এ 10 পাওয়া হলো। 10 আউট অফ 10 পেতে হলে তো আহ, মানে 10 আউট অফ 10 যে সবার পেতে হবে সেরকম তো কিছু না, তাই না? ওকে, তোমাদের আইডি গুলো তোমরা দাও। বাড়তি 10 আউট অফ 10 বুঝছি। হয় কিনা বা কি হয় সেটা আমি স্যার একটা কথা কনসিডার করবো, জিজ্ঞাসা করতে সমস্যা নেই। চাচ্ছিলাম। হ্যাঁ, বলো। স্যার আপনি যে সিস্টেমটা বললেন আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার, তো ওইটাই আমরা করার চেষ্টা করব। কিন্তু স্যার আমাদের মিড টার্মের একটু জোরে বলো কথাটা শোনা। আমাদের মিড টার্মের ভাই অ্যাসাইনমেন্ট আমি গুলো কি স্যারের কথা এইভাবেই মার্কিং করা হয়েছে স্যার? হ্যাঁ, অবশ্যই মার্কিং তো এখানে একটু ভেরি করা হয়েছে, তাই না? কিন্তু স্যার আমাদের তো আগে আর কি বলা হয় নাই যে ওই ইয়েতে করে দিলে বেটার হবে, আমাদের বলা হয়েছে আচ্ছা, যে এটা নোট বলার করে দিলেই ব্যাপারের হবে। কিছু তো না, অ্যাসাইনমেন্ট জিনিসটা হচ্ছে নিজের গুছিয়ে লেখা। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, এটা তোমাকে কোনো স্যার বলে দেবে না যে স্যার তোমরা এভাবে দাও। আমি কনসিডার করছি যাদের টাইপ করা, আমি বলেছি কি যাদের টাইপ করা পসিবল হয় তারা টাইপ করে দিবে, আর যাদের টাইপ করা পসিবল না তারা ছবি তুলে দিবে। তাহলে আমি মার্কিং এর কথা বলতেছি যে 10 আউট অফ 10 তো সবাই পাবা না। 10 আউট অফ 10 পেতে হলে কি তাকে অবশ্যই স্পেশাল কিছু দেখাতে হবে। আমি 10 আউট অফ 10 তোমাদের সবাইকে তো দিতে পারবো না, কারণ তোমরা সবাই যদি ভালো, সবাই 10 আউট অফ 10 পাও, পরীক্ষা কি সবাই 30 আউট অফ 30 পাও? কখনোই পাও না। তো সেটার জন্য অবশ্যই তোমার আমার হাতে মার্কিং থাকবে, অবশ্যই থাকবে, আমি দেখে দিব। আমি বলতেছি 6 থেকে 9 তোমাদের ভেরি করব, যেটা হচ্ছে যে তোমাদের হাতে লেখার জন্য। আর 6 থেকে 10 কনসিডার করবো টাইপের জন্য, এটা বলেছি আমি। ওকে স্যার, থ্যাংক এখানে বলে দেওয়ার ব্যাপার কিছু না, তোমার নিজের শিখতে হবে জিনিসটা, যে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা কিভাবে দিতে হবে, এই জিনিসটাও তো শেখার ব্যাপার, তাই না? অ্যাসাইনমেন্ট তোমাদের এখন দিতে হবে তা না, তোমাদের সারা জীবনই অ্যাসাইনমেন্ট করতে হবে, বা তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে। এই জিনিসগুলো তো তোমাদের স্যাররা 100% বুঝিয়ে দিবে না, তোমরা দেখে দেখে শিখবে, বা কিভাবে করতে হয় এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে। যেমন এবার মিড টার্মে হয়তো বা একটু সমস্যা হয়েছে, ফাইনালে গিয়ে তোমরা ওটা ওভারকাম করতে পারবে, সেজন্য তো আমি বললাম। এমন না তো যে সব জিনিস প্রথমেই বলে দেওয়া হবে, কিছু জিনিস আছে যেগুলো আস্তে আস্তে শিখতে হয়। এখানে জিনিসটা জীবনে এভাবেই শিখতে হয়, যে আস্তে আস্তে আমি জিনিসটাকে আপডেট করলাম, এভাবে করে শিখবা, সমস্যা হবে না। আর কারো কিছু জানার থাকলে বলো এ ব্যাপারে। আচ্ছা, তোমাদের প্রেজেন্ট সবাই দিয়েছো তাই না? 5 জন অ্যাটেন্ড আছো না 6 জন দেখতেছি, আরেকজনকে?
ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের নেক্সট ক্লাসে আর অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে জিনিসগুলো আমি বললাম, তোমরা এই জিনিসগুলো একটু আহ, এই জিনিসগুলো তোমরা একটু নিজেকে দেখে নেবে। ঠিক আছে, এরপর আমি যেহেতু বলে দিয়েছি তোমরা তোমাদের প্রেজেন্টেশনটা কিভাবে করতে হবে সে সম্পর্কে আমি যেহেতু ধারণা দিয়েছি, এখন থেকে এভাবেই মার্কিং করা হবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো। ওকে। এমনি বলে মানুষ কোনে লেগিটা করে। চুপ থাক, চুপ থাক।